প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা তরল পদার্থ নিয়ে আলোচনা করছিলাম এবং আমি আজকে খুব সংক্ষেপে এই তরল পদার্থের গতদিনকার বৈশিষ্ট্যগুলো একটু দেখিয়ে ফেলি। প্রথমেই ছিল যে তরল পদার্থের নির্দিষ্ট ভর এবং আয়তন আছে, কিন্তু তার নির্দিষ্ট কোনো আকার নেই। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় তরল পদার্থ সেই পাত্রের আকার ধারণ করে। আমরা এই উদাহরণটি দেখে এসেছিলাম যে এখানে এই জগে একটা তরল পদার্থ রয়েছে এবং তাকে এই গ্লাসটাতে ঢালা হচ্ছে, এবং যেহেতু এই তরল পদার্থটুকুর পরিমাণটা নির্দিষ্ট, তার মানে কি তার ভরটা নির্দিষ্ট এবং তার একটা নির্দিষ্ট আয়তন রয়েছে। আমি উদাহরণ হিসেবে বলে এসেছিলাম যে ধরে নিই যে এখানে 500 গ্রাম পানি রয়েছে যার আয়তনটা হচ্ছে 500 ml, কিন্তু তার নির্দিষ্ট কোনো আকার নেই, কারণ যখন তাকে জগে রাখা হচ্ছিল তার আকারটা ছিল জগের মতন, আর যখন তাকে গ্লাসে ঢালা হলো তার আকারটা হলো কি গ্লাসের আকৃতি। এবার তুমি যদি কোনো একটা বাটিতে ঢালতে এই তরলটাকে বা পানিটাকে, সেটা কি বাটির মতন আকৃতি ধারণ করত, যেখান থেকে আমরা বুঝতে পারি যে তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, তাকে যখন যেই পাত্রে রাখা হচ্ছে তখন সেই পাত্রের আকার ধারণ করছে। এরপরে বলা হচ্ছিল যে তরলের কণাগুলোর মধ্যে কঠিন পদার্থের কণাগুলোর তুলনায় আন্তঃআণবিক আকর্ষণ বলটা কম, কারণ কি তাদের কণাগুলোর মধ্যে দূরত্বটা বেশি। আমরা এই উদাহরণটা দেখে এসেছিলাম। আর কঠিনের ক্ষেত্রে দেখে এসেছিলাম কি কণাগুলো পরস্পরের খুব কাছাকাছি পুঞ্জীভূত হয়ে লেগে আছে। তাহলে এখানে যেহেতু কণাগুলোর মধ্যে দূরত্বটা বেশি, তাদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা কঠিনের চেয়ে অনেক কম হয়, এবং এ কারণেই কোনো একটা তরল পদার্থ কঠিন পদার্থের মতো নির্দিষ্ট আকারে থাকে না, তার আকারটা কি হয়ে যায়, অনির্দিষ্ট হয়ে যায়। তার মানে যখন যেই পাত্রে রাখছি সেই পাত্রের আকার সে ধারণ করছে, যেহেতু তার আন্তঃআণবিক আকর্ষণ বলটা কম বা আন্তঃকণা আকর্ষণ বলটা কম। এরপরে ছিল যে তরল পদার্থকে চাপ প্রয়োগ করলে এদের আয়তন হ্রাস পায় না। আমরা এই উদাহরণটা দেখেছিলাম, যখন পিস্টন এক দিয়ে নিচের দিকে চাপ দেওয়া হচ্ছে তখন তরলটা এদিকে উপরের দিকে উঠে যাচ্ছে, কিন্তু সংকুচিত হচ্ছে না, মানে আয়তন কমছে না। আবার যখন আমি এখানে দেখাচ্ছি যে পিস্টন 2 দিয়ে যখন এদিকে চাপ দিচ্ছি তখন তরল বাম দিকে উপরে উঠে গেল, তার মানে চাপ প্রয়োগে তরল পদার্থের আয়তনটা হ্রাস পাচ্ছে না। এরপরে তাপ প্রয়োগে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। আমরা এই উদাহরণটা দেখেছিলাম যে নিচে বার্নার দেওয়ার ফলে কি হচ্ছে, তরল পদার্থের আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, তাই তো। এখানে একটা জিনিস অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি তরলের আয়তন বৃদ্ধির পরিমাণটা কঠিনের তুলনায় বেশি হয়। আমরা গতদিন দেখিয়ে এসেছি যে গত ভিডিও ক্লাসে যে কঠিন পদার্থের আয়তন তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সাধারণত খুব একটা বৃদ্ধি পায় না, বা বৃদ্ধি পেলেও সেটা অত্যন্ত নগণ্য পরিমাণে, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে খালি চোখে দেখতে পাই না। কিন্তু তরলের ক্ষেত্রে আবার বিষয়টা এমন নয়। তরলের ক্ষেত্রে তুমি যত তাপ বাড়াবে, তাপমাত্রা বাড়বে, তত কি হবে, তার আয়তনটা বেড়ে যাবে, এবং সেটা দৃশ্যমান, তুমি খালি চোখে খুব ভালোভাবে জিনিসটা লক্ষ্য করতে পারবে। তার মানে এটা কি, এটা কঠিনের তুলনায় অবশ্যই বেশি। এরপরে আমরা চলে আসছি তৃতীয় যে ভৌত অবস্থাটা, সেটা হচ্ছে কি গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা কি, প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার কিংবা নির্দিষ্ট আয়তন নেই। যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থ যে কোনো আয়তনের পাত্রে রাখলে গ্যাসীয় পদার্থ সে পাত্রের পুরো আয়তন দখল করে। এখানে আমাদের বলে রাখা ভালো যে আমরা কঠিন পদার্থে দেখে এসেছিলাম কি নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আয়তন থাকে। তরলের ক্ষেত্রে ভর এবং আকারটা নির্দিষ্ট থাকলেও ভর এবং আয়তনটা নির্দিষ্ট থাকলেও আকারটা নির্দিষ্ট থাকে না। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র ভরটাই নির্দিষ্ট থাকে, আকারটা আর আয়তনটা নির্দিষ্ট থাকে না। এটা কেন ঘটে একটু দেখে নিই আমরা। এখানে প্রথমে একটু উদাহরণ দিয়ে দেখানো হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্যাসের কণা রয়েছে। আমি এখানে কণার পরিমাণ আর একটু বাড়িয়ে দিই। এখানে একটা বড় পাত্রে দেখানো হচ্ছে যে কি এখানে যেই গ্যাসীয় পদার্থটা রাখা হয়েছে তার যে কণাগুলো আছে তারা এই পাত্রের পুরোটা জুড়ে অবস্থান করছে। পুরোটা জুড়ে অবস্থান করার কারণে যে ঘটনাটা ঘটে, তার আকারটা আর নির্দিষ্ট থাকছে না এবং তার পাশাপাশি আয়তনটাও নির্দিষ্ট নয়। তার মানে তরল পদার্থকে যখন কোনো পাত্রে রাখতাম সেই পাত্রে সে শুধুমাত্র আকারটা ধারণ করত, কিন্তু তার আয়তনটা একই থাকতো। গত এক্সাম্পলটাতে জগে যখন পানিটুকু ছিল তার আয়তন 500 ml ছিল এবং গ্লাসে ঢালার পরেও সেটা 500 ml থাকবে। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যখন তুমি গ্যাসটাকে এই বড় বাক্সে রাখছো, এই বড় বাক্সের আয়তন যতটুকু এই গ্যাসীয় পদার্থটা ঠিক ততটুকু আয়তন দখল করে ফেলবে। ঠিক আছে,
তার মানে এই পাত্রটার আয়তন যদি আমি তোমাকে বলি 1 লিটার, এখানে তুমি যেই গ্যাসটা রাখবে সেই গ্যাসটাই এই পাত্রের পুরো আয়তন মানে 1 লিটার আয়তনটাই দখল করে ফেলবে। আবার এই একই গ্যাসটাকে আমি যদি ছোট এই পাত্রটাতে নিয়ে আসি, ধরে নিলাম এর আয়তনটা হচ্ছে 0.5 লিটার, যার মানে কি, যার মানে হচ্ছে 500 ml। তখন আবার এই গ্যাসটার আয়তন কত হবে জানো? গ্যাসটার আয়তন 500 ml হয়ে যাবে। তার মানে কি, তার মানেটা হচ্ছে আকার তো ফিক্সড নয়, নির্দিষ্ট নয়, তার পাশাপাশি গ্যাসের ক্ষেত্রে আয়তনটাও নির্দিষ্ট নয়। যখন বড় পাত্রে রাখছি বড় পাত্রের পুরো আয়তন দখল করে ফেলছে, যখন ছোট পাত্রে রাখছি ছোট পাত্রের পুরো আয়তন দখল করে ফেলছে। এখানে আমরা ঘনকের মধ্যে বা ঘনক আকৃতির একটা পাত্রের মধ্যে গ্যাসটাকে রাখার ফলে তার আয়তন এইভাবে পরিবর্তিত হচ্ছে। আমি যদি কোনো একটা সিলিন্ডার আকৃতির পাত্রে রাখতাম, ধরো আমরা একটা সিলিন্ডার রাখলাম এখানে, এই সিলিন্ডার আকৃতির পাত্রে এবার আমি এই গ্যাসটাকে রাখবো, কি হবে, এই সিলিন্ডারের যত আয়তন সেই আয়তনটা এবার ওই গ্যাসটা দখল করে ফেলবে। বা কোনো একটা গোলক আকৃতির পাত্রে আমি যদি রাখি গ্যাসটাকে, সেই গোলকের আয়তন দখল করে ফেলবে সে, এবং কি তার আকৃতিটা মানে তার যে আকারটা সেটা কি গোলকের শেপ হয়ে যাবে। তার মানে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ভরটা নির্দিষ্ট বুঝলাম, যে হ্যাঁ যেই গ্যাসটা নিয়ে এতক্ষণ আমরা বড় একবার পাত্রে, একবার একটা চারকোনা পাত্রে মানে ঘনকে, একটা গোলক আকৃতির পাত্রে, একটা সিলিন্ডার আমি নিচ্ছি, তার ভরটা ঠিক রয়েছে, ভরটা ফিক্সড থাকছে। ধরে নিলাম গ্যাসের ভরটা এখানে 1 কেজি, সব জায়গায় তার ভরটা এখানে 1 কেজি থাকবে। কিন্তু এই যে পাত্রের আকার ভেদে তার আকারটা পরিবর্তিত হবে এবং পাত্রের আয়তন ভেদে তার আয়তনটা পরিবর্তিত হবে। এটাই হচ্ছে কঠিনের এবং তরলের সাথে গ্যাসের পার্থক্য। তাহলে এগুলো আমরা এখন মুছে দিতে পারি। পরের বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি, গ্যাসীয় পদার্থের কণাগুলো কঠিন ও তরলের চেয়ে অনেক বেশি দূরে দূরে অবস্থান করে বলে এদের আন্তঃকণা আকর্ষণ বল খুবই কম। তাহলে এই ছবিটার মাধ্যমে এই জিনিসটা খুব ভালোভাবে বোঝা যায়। আমরা তরলের সময় দেখেছিলাম কি দূরত্বটা এর তুলনায় কিছুটা কম, তার মানে কঠিনে আমাদের কণাগুলো পরস্পরের খুবই কাছাকাছি পুঞ্জীভূত অবস্থায় ছিল, দূরত্ব ছিল না বললেই চলে, সেজন্য তাদের আন্তঃকণা আকর্ষণ বলটা ছিল সবচেয়ে বেশি। তরলের ক্ষেত্রে কি ঘটনা ঘটলো? তরলের ক্ষেত্রে তার কণাগুলো দূরত্ব বাড়া শুরু করলো পরস্পরের মাঝে, তার মানে আন্তঃকণা আকর্ষণ বলটা কমে গেল কঠিনের তুলনায়। এই জন্য তরলের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ বল কম হওয়ার কারণে তার আকারটার নির্দিষ্ট থাকলো না। গ্যাসের ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, এখানে দূরত্বটা কি অনেক বেশি পরিমাণে, এখানে যে কণাগুলো রয়েছে তাদের মধ্যে দূরত্ব অত্যন্ত বেশি, এবং এই অত্যন্ত বেশি দূরত্বে থাকার কারণে তাদের আন্তঃকণা যে আকর্ষণ বলটা সেটা অনেক কমে যাচ্ছে। এই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের সাথে তোমার যখন কঠিন বা তরলের পার্থক্য করতে বলবে, তুমি এই কথাগুলো বলতে পারো যে গ্যাসের কণাগুলো কঠিন এবং তরলের তুলনায় অনেক দূরত্বে অবস্থান করে এবং সে কারণেই তাদের আন্তঃকণা আকর্ষণ বলটা অনেক কমে যাচ্ছে। তার মানে তুমি এই 3টা ভৌত অবস্থা থেকে একটা জিনিস বা একটা সামারিতে আসলে, সেটা কি, সেটা হচ্ছে কণাগুলোর মধ্যবর্তী দূরত্ব যত কম আন্তঃকণা আকর্ষণ বল ততই বেশি, আর কণাগুলোর মধ্যবর্তী দূরত্ব যতই বেশি তত আন্তঃকণা আকর্ষণ বল কম। ঠিক আছে, তার মানে এটাকে একটা ব্যস্তানুপাতিক বা বিপরীত সম্পর্ক বলতে পারো। এরপরে গ্যাসীয় পদার্থের উপরে সামান্য চাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক কমে যায়। হ্যাঁ, একটু আগের ছবিটার সাথে এটার একটা সম্পর্ক রয়েছে। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ যে কণাগুলো পরস্পর থেকে অনেক দূরে দূরে অবস্থান করছে। এবার যদি তুমি তাদেরকে পুঞ্জীভূত করতে চাও, বাহির থেকে চাপ প্রয়োগ করো, কণাগুলো কি হবে, তাদের মধ্যে এই যে এত এত দূরত্বগুলো ছিল এগুলো কি কমে আসবে, সংকুচিত হয়ে আসবে, তখন কি সে তার আয়তনটা কমিয়ে ফেলবে। একটা উদাহরণ দেখি আমরা। এখানে উদাহরণে আমরা দেখতে পাচ্ছি একটা সিলিন্ডারের ভিতরে গ্যাস রাখা আছে, এগুলো হচ্ছে গ্যাসের কণাগুলো। এখানে তাপমাত্রাটা ফিক্স 300 কেলভিন, চাপটা কত, 1 ATM মানে 1 বায়ুমণ্ডলীয় চাপ। তখন তার আয়তনটা এত বড়, খেয়াল করো। এবার যখন উপরে এই বাটখারাটা চাপিয়ে দেওয়া হলো, উপর থেকে পিস্টনটা ধীরে 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 কিন্তু নামছে, দেখো, তার মানে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং এখানে চাপটা কত দেখাচ্ছে, 2 ATM। তার মানে আয়তনটা সংকুচিত হয়ে এবার এতটুকু হয়ে গেল। তাহলে খেয়াল করে দেখো যে গ্যাসের উপর তুমি যখন সামান্য চাপ প্রয়োগ করছো, মানে এখানে চাপটা দ্বিগুণ করে দেখানো হয়েছে, 1 বায়ুমণ্ডলীয় চাপ মানে 1 ATM থেকে এবার চাপটাকে ডাবল করা হলো, যখন তার আয়তনটা কি হয়ে গেল, ঠিক আগের আয়তনের অর্ধেক হয়ে গেল না।
এই থেকে তুমি বুঝতে পারছো কি চাপ প্রয়োগে গ্যাসীয় পদার্থের আয়তন কমে যাচ্ছে। এবং এটার একটা সম্পর্ক রয়েছে যেটা তুমি এইচএসসি লেভেলে গিয়ে শিখবে, সেটা হচ্ছে বয়েলের সূত্র। এবং বয়েলের সূত্র অনুযায়ী তুমি দেখবে যে গ্যাসের উপরে যখন চাপ প্রয়োগ করা হয় তখন তার আয়তনটা তার ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তার মানে তুমি চাপ দ্বিগুণ করলে আয়তন কি হবে? অর্ধেক হয়ে যাবে। চাপ 3 গুণ করলে আয়তন কি হবে? 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে, এই সম্পর্কটা। তো আমি আর কঠিন টপিকে যাচ্ছি না, মানে একটু জটিল করছি না আর বিষয়টাকে, যেহেতু তোমরা ইন্টারমিডিয়েটে জিনিসটা শিখবেই। আমরা তাহলে এখানে খুব সাধারণভাবে এবং খুব সহজভাবে মনে রাখবো যে চাপ প্রয়োগে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক কমে যায় এবং সামান্য চাপেই অনেক কমে যায়। এরপরে তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায়। এই উদাহরণটা আমরা দেখি একটু। এখানে দেখানো হচ্ছে যখন তাপ দেয়া হচ্ছে তখন কি টেম্পারেচার বেড়ে গেল এবং গ্যাসের আয়তনটা কি অনেক বেড়ে যাচ্ছে। এই যে তাপ, এই যে আয়তন অনেক বেশি। এবার যখন বরফ রাখা হলো তখন টেম্পারেচার কমে গেল এবং আয়তনটা কমে এতটুকু হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে যে জিআইএফটা এটা খুবই ফাস্ট রান করছে। তোমরা দেখো, এই যে তাপ বেশি আয়তন বেশি, বরফ রাখলাম যখন তখন তাপ কমে গেল আয়তন কমে গেল। ঠিক আছে, তাহলে তাপ প্রয়োগে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায়, আবার তাপ হ্রাস করলে বা কমালে গ্যাসীয় পদার্থের আয়তনটা কমে যায়, যেটা আমরা পাশের এই ফিগারটা দেখে বুঝতে পারছি। তাহলে এই গেল আমাদের কঠিন, তরল এবং গ্যাসীয় বা বায়বীয় পদার্থের আলোচনা। তাহলে গতদিন তোমাদের একটা হোমওয়ার্ক ছিল যে তোমরা কঠিন এবং তরল পদার্থের মধ্যে পার্থক্যগুলো দেখাবে। আজকে তোমাদের আরেকটা টপিক অ্যাড হলো। এবার তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে যে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের 3টা কলাম করবে, করে এবার পার্থক্যগুলো দেখাবে। এবং তোমাদেরকে আমি ইনস্ট্রাকশন দেব যে কিভাবে তোমরা এই পার্থক্যগুলো করতে পারো। ধরো প্রথমেই তুমি সংজ্ঞাটা রাখলে, দ্বিতীয়তে তুমি মানে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পয়েন্টে তুমি বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলে। কিরকম বৈশিষ্ট্য? যেমন এখানে তুমি দেখলে যে তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তনটা অনেক বেড়ে যাচ্ছে, তরলেরটা এত বাড়ে না, কঠিনেরটাকে বাড়ে না বললেই চলে। আবার চাপ প্রয়োগে কি ধরনের পরিবর্তন ঘটছে তাদের আয়তনের, এই জিনিসটা বলতে পারো। তাদের আকার আকৃতি, ভর নিয়ে কথা বলতে পারো। তাদের আন্তঃকণা আকর্ষণ বল নিয়ে কথা বলতে পারো। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাদেরকে আমি হিন্ট দিয়ে দিলাম। তোমরা এবার পার্থক্যগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। এবং তোমাদেরকে এটা একটা কুইজ হিসেবে যদি আমি দিয়ে দিই, তোমরা ঠিক এই ভিডিওটার নিচে কমেন্ট বক্সে তোমরা কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের এই যে পার্থক্যটা করবে, এটার ছবি তুলে আমাদের কমেন্ট বক্সে জানাবে। তাহলে কি হবে? তাহলে ভাইয়া যাচাই করতে পারবো যে তুমি আসলে বাসায় পড়াশোনা করছো কিনা। এবং তোমার বন্ধুরা এই কমেন্ট বক্স চেক করলে দেখতে পাবে যে তুমি কিভাবে খুব সুন্দর করে পার্থক্যগুলো করতে শিখেছো। এরপরে আমরা চলে আসছি কণার গতিতত্ত্ব টপিকটাতে। কণার গতিতত্ত্ব বলতে আমরা কি বুঝি বলতো? এখানে খুব সংক্ষেপে আমি বলে রাখি যে আমরা প্রথম চ্যাপ্টারেও দেখে এসেছিলাম যে কি সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তোমরা ক্লাস 8এও সেটা শিখে এসেছো যে ডেমোক্রিটাস সর্বপ্রথম বলেছিলেন অ্যাটমস তাকে বলা হতো, অবিভাজ্য কণা। পরবর্তীতে ডাল্টন ধীরে ধীরে কি করলেন, এই মডেলটার উৎকর্ষ সাধন করলেন। তিনি আরো বললেন যে হ্যাঁ, পরমাণু যাকে আমরা বলি সেটা কি পদার্থের ক্ষুদ্র কণাই এবং যাকে আর ভাঙা যাচ্ছে না। এবং এই কণাগুলো একে অপরের সাথে কিন্তু আকর্ষণ করে, যাকে তুমি বলে আসছো আন্তঃকণা আকর্ষণ বল বা আন্তঃকণা আকর্ষণ শক্তি। আবার কণাগুলোর এই আকর্ষণ শক্তির পাশাপাশি আরেকটা শক্তি রয়েছে, যেটা হচ্ছে তার গতিশক্তি। ঠিক আছে, তাহলে এই যে গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বটাকেই আমরা বলবো কি তার গতিতত্ত্ব। ঠিক আছে, এখানে আমি একটা জিনিস অ্যাড করি তোমাদের বইয়ের ভাষা অনুযায়ী, যে জিনিসটা হয়তো বা তোমরা খেয়াল করবে যে আন্তঃকণা আকর্ষণ শক্তিটাও এখানে আমি অ্যাড করে দিলাম, যে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি। তাহলে তোমরা এই সংখ্যাটা পড়বে যে কণার গতিতত্ত্ব বলতে তুমি কি বোঝো আসলে? আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে যখন পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা হয় তখন সেই তত্ত্বটাকেই কণার গতিতত্ত্ব বলা হয়। এবার আমরা প্রথমে এই ছবিটা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি
পদার্থের কঠিন অবস্থা দেখানো হচ্ছে এবং ভিতরে পদার্থের কণাগুলো কি অবস্থায় থাকে সেটা দেখানো হচ্ছে। তাহলে যখন এরকম কণাগুলোর ভেতরের আকর্ষণ শক্তিটা, মানে আন্তঃকণা আকর্ষণ যে শক্তিটা বা বলটা, সেটা কি থাকে, সেটা খুব বেশি থাকে, তখন কণাগুলো কি হয়, পরস্পরের মধ্যে খুব কাছাকাছি অবস্থান করে এবং এরা নিজেদের অবস্থান থেকে কি করতে পারে না, নড়তে পারে না, তাই তো? এই অবস্থাটাকে আমরা কি বলছি, কঠিন অবস্থা বলছি। এবার আমরা যখন তাপ দিব, তাপ দেওয়ার পরে কি ঘটনা ঘটবে, এই কণাগুলো, কঠিন অবস্থার কণাগুলো তাপ শক্তি গ্রহণ করবে, গ্রহণ করে এরা কাঁপতে থাকবে। যদি আরও বেশি তাপ দেওয়া হয়, কণাগুলো এত বেশি কাঁপবে যে কাঁপতে কাঁপতে তার আন্তঃকণা আকর্ষণ যে শক্তিটা সেটা অনেক কমে যাবে এবং সে কিছু গতিশক্তি প্রাপ্ত হবে, হয়ে সে কিসে পরিণত হবে, এই তরল পদার্থে পরিণত হবে। খেয়াল করে দেখো যে তরলের নির্দিষ্ট আয়তন থাকলেও তার কিন্তু আকারটা নির্দিষ্ট থাকে না, ঠিক আছে? তাহলে কঠিন পদার্থ, তাকে যখন তাপ দেওয়া হয় তাপ শক্তি গ্রহণ করে কণাগুলো কাঁপতে থাকে, যখন আরও বেশি তাপ দেওয়া হয় কণাগুলো কাঁপতে কাঁপতে কি করে, আন্তঃকণা আকর্ষণ বলকে ছিন্ন করে গিয়ে বিভিন্ন দূরত্বে চলে যায়, যখন এই অবস্থাটাকে আমরা বলছি কি, পদার্থের তরল অবস্থা। ওকে, এরপরে তরল অবস্থাকে যদি আরও বেশি তাপ দেওয়া হয়, কণাগুলো কি করবে, তাপ শক্তি গ্রহণ করবে আরও, এবং এই তাপশক্তি গ্রহণের কারণে তাদের কি হবে, গতিশক্তিটা বৃদ্ধি পাবে, এবং গতিশক্তিটা যখন বৃদ্ধি পাবে সেটা এতই বেড়ে যায়, কণাগুলো কি করে, তখন তার আন্তঃকণা আকর্ষণ শক্তি থেকে প্রায় মুক্ত হয়ে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতে থাকে। এই অবস্থাটাকে বলছি আমরা কি, গ্যাসীয় অবস্থা। এখন এই গ্যাসীয় অবস্থায় কি, তার আয়তনটুকুও আর নির্দিষ্ট থাকছে না, তখন তাকে যেই পাত্রে তুমি রাখবে সেই পাত্রে সেই আয়তনেই সে ছোটাছুটি করবে, তাই তো? আর গ্যাসীয় অবস্থায় পৌঁছানোর পরে এখানে থাকাকালীন যদি আমি আরও তাপ দিই, কণাগুলো আরও জোরে ছুটতে থাকবে, অর্থাৎ তার গতিশক্তিটা এখানে আরও বেড়ে যাবে, তাই তো? তাহলে এই যে তিনটা ছবির মাধ্যমে, তিনটা অ্যানিমেশনের মাধ্যমে তুমি খুব সহজেই কণার গতিতত্ত্বের সাহায্যে তার কি কঠিন অবস্থা, তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থাকে সহজেই ব্যাখ্যা করা সম্ভব। এবং তুমি এখন বুঝলে যে কিভাবে আসলে কঠিন পদার্থ তরলে রূপান্তর হয়, কিংবা তরল পদার্থ গ্যাসীয় বা বায়বীয় পদার্থে রূপান্তর হয়। এখানে আমরা তাপ প্রয়োগের বিষয়গুলো দেখলাম। আমরা যদি এখানে উল্টা কাজটা করি, উল্টা কাজটা কি ভাইয়া, এখানে যদি আমরা তাপ কমিয়ে ফেলি, ধরো পদার্থটা প্রথমে গ্যাসীয় অবস্থায় রয়েছে, এবার তুমি কি করলা, তাকে ঠান্ডা করা শুরু করলে, তার থেকে তুমি তাপশক্তি ছিনিয়ে নিচ্ছ, তার তাপশক্তিটা, তার তাপমাত্রাটা কমে যাচ্ছে, তখন কি, এদের গতিশক্তিটাও কমে যাবে, এরা ছোটাছুটিটাও কমিয়ে ফেলবে এবং এক সময় তারা তরলে পরিণত হয়ে যাবে। কারণ আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বায়বীয় অবস্থায় যখন এটাকে আমরা ঠান্ডা করব, এর থেকে তাপশক্তিটাকে ছিনিয়ে নেব, তখন কি হবে, তার দূরত্বটা কমে যাবে, আন্তঃকণা আকর্ষণ বলটা বেড়ে যাবে, তখন সে তরলে পরিণত হবে। আবার তরলকেও যদি আরো ঠান্ডা করা হয়, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, সেখানকার আন্তঃআণবিক যে দূরত্বটা, মানে কণাগুলোর মধ্যে যে দূরত্বটা, সেটা আরো কমে যাবে, তার আন্তঃকণা আকর্ষণ বলটা আরো বেড়ে গিয়ে সে তখন কঠিনে চলে আসবে। তার মানে আমরা বুঝতে পারছি যে তাপ প্রয়োগে কঠিন থেকে তরল হচ্ছে, তরল থেকে গ্যাসীয় বা বায়বীয় হচ্ছে, আর যদি আমরা তাপ হ্রাস করি, তাপ কমিয়ে ফেলি বা তাপের শোষণ ঘটাই, সেক্ষেত্রে গ্যাসীয় বা বায়বীয় থেকে তরল হবে, তরল থেকে কঠিন হবে। তাহলে দেখো, আমরা পদার্থের তিনটা ভৌত অবস্থাকে খুব ভালোভাবে শিখে ফেললাম এই চ্যাপ্টারটাতে। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা এই চ্যাপ্টারের ব্যাপন এবং নিঃসরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।